পৃথিবীর একটি রাষ্ট্র যার আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার, একটি সাধারণ শহরের একটি পাড়ার চেয়েও ছোট, যেখানে স্থায়ী বাসিন্দার সংখ্যা মাত্র 800 জনের মতো। অথচ এই ক্ষুদ্র রাষ্ট্রের প্রভাব ছড়িয়ে আছে পৃথিবীর প্রায় প্রতিটি কোণে, 130 কোটিরও বেশি মানুষের বিশ্বাস আর জীবনযাত্রায়। এখানে আছে নিজস্ব ব্যাংক, নিজস্ব পোস্ট অফিস, নিজস্ব রেডিও স্টেশন, এমনকি নিজস্ব সেনাবাহিনীও, যাদের ইউনিফর্ম ডিজাইন করেছিলেন স্বয়ং মাইকেলেঞ্জেলো প্রায় 500 বছর আগে। এই দেশের নাম ভ্যাটিকান সিটি, বিশ্বের সবচেয়ে ছোট্ট সার্বভৌম রাষ্ট্র, অথচ ধর্মীয় ক্ষমতায় হয়তো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী। কিভাবে মাত্র কয়েকশো মানুষের একটি দেশ পরিচালনা করে বিশ্বের প্রায় 150 কোটি মানুষের ধর্মীয় জীবন? আর কিভাবে একটি শহরের ভেতরে লুকিয়ে থাকা এই ক্ষুদ্র রাষ্ট্র টিকে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে? চলুন খুঁজে দেখি। ভ্যাটিকান সিটির গল্প শুরু হয় এক দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে। 1870 সালে ইতালির একত্রীকরণের সময় রোম শহর দখল করে নেওয়া হয়, আর পোপের হাতে থাকা বিশাল পাপাল স্টেটস ভূখণ্ড হারিয়ে যায় ইতালীয় রাজ্যের হাতে। প্রায় 60 বছর ধরে পোপ নিজেকে ভ্যাটিকানের বন্দী বলে ঘোষণা করেছিলেন, নিজের প্রাসাদের বাইরে পা রাখতেন না প্রতিবাদস্বরূপ। কিন্তু জানেন কি, আধুনিক ভ্যাটিকান সিটির জন্ম হয়েছিল ইতালির তৎকালীন ফ্যাসিস্ট নেতা মুসোলিনির সাথে এক চুক্তির মাধ্যমে। 1929 সালে স্বাক্ষরিত হয় লাতেরান চুক্তি, যার মাধ্যমে ইতালি সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ভ্যাটিকান সিটিকে এক স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে। বিনিময়ে চার্চ ছেড়ে দেয় বিশাল পাপাল স্টেটসের দাবি, শুধু ধরে রাখে এই ক্ষুদ্র ভূখণ্ড। সেই থেকেই ভ্যাটিকান সিটি বিশ্বের একমাত্র রাষ্ট্র যা সম্পূর্ণভাবে আরেকটি শহরের ভেতরে অবস্থিত। রোমের একটি পাড়া যেন হঠাৎ করেই হয়ে উঠেছে সম্পূর্ণ ভিন্ন এক সার্বভৌম দেশ, নিজস্ব সীমান্ত, নিজস্ব আইন, নিজস্ব সরকার নিয়ে। ভ্যাটিকান সিটির শাসন ব্যবস্থা পুরোপুরি ভিন্ন, এটি একটি নির্বাচিত রাজতন্ত্র। এখানে রাষ্ট্রপ্রধান হলেন পোপ, যিনি নির্বাচিত হন বিশ্বজুড়ে থাকা কার্ডিনালদের ভোটে, এক গোপনীয় প্রক্রিয়ার মাধ্যমে, যাকে বলা হয় কনক্লেভ। কিন্তু ভেবে দেখুন, আজকের এই ডিজিটাল যুগে, যেখানে প্রায় সবকিছুই ফাঁস হয়ে যায় মুহূর্তেই, সেখানে কিভাবে এই নির্বাচন প্রক্রিয়া এত গোপনীয় থাকে? উত্তর: কঠোরতম নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনের সময় কার্ডিনালদের সম্পূর্ণভাবে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে সিস্টিন চ্যাপেলে আটকে রাখা হয়। কোনো মোবাইল ফোন, ইন্টারনেট বা বাইরের যোগাযোগের সুযোগ নেই। ভোট শেষে ব্যালট পোড়ানো হয়। কালো ধোঁয়া মানে এখনও সিদ্ধান্ত হয়নি, সাদা ধোঁয়া মানে নতুন পোপ নির্বাচিত হয়েছেন। 2025 সালের মে মাসে বিশ্বদ দেখেছিল এমনই এক ঐতিহাসিক মুহূর্ত। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন কনক্লেভে নির্বাচিত হন পোপ লিও চতুর্দশ, যিনি ইতিহাসে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া পোপ। এই মুহূর্ত শুধু ধর্মীয় নয়, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ, কারণ নতুন পোপ একই সাথে হয়ে ওঠেন একটি সার্বভৌম রাষ্ট্রের প্রধান, বিশ্ব নেতাদের সাথে যার কূটনৈতিক সম্পর্ক থাকে ঠিক অন্য যে কোনো দেশের মতোই। ভ্যাটিকান সিটির নিরাপত্তার দায়িত্বে আছে এক অদ্ভুত সুন্দর ইউনিফর্ম পরা বাহিনী, পোপাল সুইস গার্ড। রঙিন হলুদ নীল লাল ডোরাকাটা এই ইউনিফর্মের নকশা কিংবদন্তি অনুযায়ী করেছিলেন স্বয়ং মাইকেলেঞ্জেলো। কিন্তু জানেন কি, এই বাহিনী বিশ্বের সবচেয়ে পুরনো, আজও সক্রিয় থাকা সেনাবাহিনী, যাদের ইতিহাস প্রায় 500 বছরের পুরনো, আর এখনও তারা প্রস্তুত জীবন দিতে পোপোকে রক্ষা করতে। 1506 সালে প্রতিষ্ঠিত এই বাহিনী তাদের আনুগত্যের চূড়ান্ত প্রমাণ দিয়েছিল 1527 সালে, যখন রোম আক্রমণের মুখে 147 জন সুইস গার্ডের মধ্যে অধিকাংশই প্রাণ দিয়েছিলেন পোপোকে নিরাপদে সরিয়ে নিতে। আজও প্রতি বছর 6 মে সেই আত্মত্যাগের স্মরণে নতুন গার্ডরা শপথ নেন। আজকের যুগেও এই বাহিনীতে যোগ দিতে হলে অবশ্যই হতে হবে অবিবাহিত সুইস নাগরিক পুরুষ, ক্যাথলিক ধর্মাবলম্বী, আর ন্যূনতম উচ্চতা আর সামরিক প্রশিক্ষণের কঠোর মানদণ্ড পূরণ করতে হয়। ভ্যাটিকান শুধু ধর্মীয় কেন্দ্র নয়, এটি মানব ইতিহাসের অন্যতম বৃহৎ শিল্পভাণ্ডারও। সিস্টিন চ্যাপেলের ছাদে মাইকেলেঞ্জেলো একাই এঁকেছিলেন প্রায় 4 বছর ধরে, শুয়ে শুয়ে, ঘাড় বেঁকিয়ে, যার ফলাফল আজও বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্মগুলোর একটি। কিন্তু ভাবুন তো, ভ্যাটিকান মিউজিয়ামের সংগ্রহে আছে এত বিপুল শিল্পকর্ম যে, যদি আপনি প্রতিটি প্রদর্শনীর সামনে মাত্র 1 মিনিট করেও দাঁড়ান, তাহলে পুরো সংগ্রহ দেখতে আপনার লেগে যাবে বছরের পর বছর। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ভেতরে দাঁড়িয়ে আছে মাইকেলেঞ্জেলোর আরেক মাস্টারপিস, পিয়েতা, মা মেরির কোলে যিশুর মৃতদেহের মর্মস্পর্শী ভাস্কর্য, যা তিনি খোদাই করেছিলেন মাত্র 24 বছর বয়সে। রাফায়েলের আঁকা স্কুল অফ এথেন্স সহ অসংখ্য রেনেসা যুগের মাস্টারপিস ছড়িয়ে আছে ভ্যাটিকানের দেয়ালে দেয়ালে। এই বিপুল শিল্পসম্পদের কারণেই ভ্যাটিকান সিটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা করে নিয়েছে। বিশ্বের একমাত্র দেশ যার সম্পূর্ণ ভূখণ্ডই একসাথে বিবেচিত হয় একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে।
ভ্যাটিকান সিটির নিজস্ব একটি ব্যাংকও আছে, আনুষ্ঠানিকভাবে যার নাম ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্কস অফ রিলিজিয়ান, তবে বিশ্বে পরিচিত ভ্যাটিকান ব্যাংক নামে। এই ব্যাংক মূলত পরিচালনা করে চার্চের বৈশ্বিক আর্থিক লেনদেন, মিশনারি কার্যক্রমের তহবিল আর ক্যাথলিক প্রতিষ্ঠানগুলোর অর্থ ব্যবস্থাপনা। কিন্তু জানেন কি, এই ব্যাংক দশকের পর দশক ধরে জড়িয়েছিল একের পর এক আর্থিক কেলেঙ্কারি আর অস্বচ্ছতার অভিযোগে? ১৯৮০-এর দশক থেকে শুরু করে সাম্প্রতিক বছরগুলো পর্যন্ত ভ্যাটিকান ব্যাংক বারবার প্রশ্নের মুখে পড়েছে অর্থ পাচার আর স্বচ্ছতার অভাব নিয়ে। বিভিন্ন পোপ, বিশেষ করে সাম্প্রতিক সময়ে পোপ ফ্রান্সিস, কঠোর সংস্কার আনার চেষ্টা করেছেন, বাইরের অডিটর নিয়োগ করে আর্থিক ব্যবস্থাকে আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে আসার প্রয়াসে। এই সংস্কার প্রচেষ্টা এখনও চলমান। ভ্যাটিকানের ভেতরের আর্থিক জগৎ আজও অনেকাংশে রহস্যাবৃত, যা এই ক্ষুদ্র রাষ্ট্রকে ঘিরে থাকা বৃহত্তর ধাঁধার আরেকটি স্তর। ২০০০ বছরেরও বেশি পুরনো এই প্রতিষ্ঠান আজ দাঁড়িয়ে আছে নতুন চ্যালেঞ্জের সামনে। পশ্চিমা বিশ্বে ধর্মীয় অনুশীলন কমছে, তরুণ প্রজন্মের একটি বড় অংশ গির্জা থেকে দূরে সরে যাচ্ছে, আর অতীতের বিভিন্ন কেলেঙ্কারি চার্চের বিশ্বাসযোগ্যতায় আঘাত হেনেছে। কিন্তু ভেবে দেখুন, যখন ইউরোপে ক্যাথলিক ধর্মাবলম্বীর সংখ্যা কমছে, তখন আফ্রিকা আর এশিয়ায় ক্যাথলিক ধর্মের অনুসারী বাড়ছে দ্রুত গতিতে। তাহলে ভবিষ্যতের চার্চের আসল কেন্দ্র কি সরে যাচ্ছে ইউরোপ থেকে দূরে? এই বাস্তবতা মাথায় রেখেই পোপ লিও চতুর্দশ তার প্রথম বছরেই সফর করেছেন তুরস্ক, লেবানন সহ বিভিন্ন অঞ্চলে, ধর্মীয় সংলাপ আর সংহতির বার্তা নিয়ে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি নিয়েও তিনি প্রকাশ করেছেন আনুষ্ঠানিক বিবৃতি, প্রমাণ করে এই প্রাচীন প্রতিষ্ঠান আধুনিক বিশ্বের প্রশ্নগুলো এড়িয়ে যেতে চায় না। একটি রাষ্ট্র যার আয়তন একটি পার্কের চেয়েও ছোট, অথচ যার প্রভাব ছড়িয়ে আছে বিশ্বের প্রতিটি মহাদেশে, প্রতিটি সংস্কৃতিতে। ভ্যাটিকান সিটি প্রমাণ করে রাষ্ট্রের শক্তি সবসময় আয়তন বা জনসংখ্যা দিয়ে মাপা যায় না। এই ক্ষুদ্র রাষ্ট্র আজও টিকে আছে ৫০০ বছরের পুরনো এক সেনাবাহিনী, ২০০০ বছরের পুরনো এক ধর্মীয় ঐতিহ্য, আর প্রতিনিয়ত পরিবর্তনশীল এক আধুনিক বিশ্বের মাঝে ভারসাম্য রক্ষা করে। প্রশ্ন থেকে যায়, যে প্রতিষ্ঠান ২ সহস্রাব্দ ধরে বদলে যাওয়া বিশ্বের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে বারবার, সেই প্রতিষ্ঠান কি পারবে আগামী শতাব্দীতেও নিজের প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখতে? নাকি বদলে যাওয়া বিশ্বাসের এই যুগে ইতিহাসের সবচেয়ে ছোট রাষ্ট্রটিকেও একদিন মানিয়ে নিতে হবে সম্পূর্ণ নতুন এক বাস্তবতার সাথে? আপনার কি মনে হয়, বিশ্বের সবচেয়ে ছোট এই রাষ্ট্রের গল্প কি আপনাকে অবাক করেছে? নিচে কমেন্টে জানান আপনার মতামত। আর আমাদের পরবর্তী ভিডিও কোন দেশ নিয়ে হওয়া উচিত বলে আপনার মনে হয়, কমেন্টে লিখে জানান। আপনার পছন্দের দেশ নিয়েই হবে আমাদের পরের ডকুমেন্টারি।